কি দেখা যায়? স্যার দেখা যায়, স্যার দেখা যায়। তোমরা শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, একটু বলো। মানে ওয়াইফাই একটু দুর্বল আছে। স্যারের কথা ভেঙে ভেঙে যাচ্ছে, স্লাইড দেখা যাচ্ছে। স্যারকে ফোন দিন। স্যারের নেটওয়ার্ক দুর্বল। স্যারের বাসায় নেট। স্যার, স্যার আপনার স্লাইড দেখা যাচ্ছিল কিন্তু কথা শোনা যাচ্ছিল না আর কি। না না না, একটু শোনা যাচ্ছিল, পরে আবার নেট মনে হয় দুর্বল স্যার আপনার ওখানে। না না স্যারের
শোনা যায়? স্যার কথা ভেঙে যায় স্যার, ওনার শোনা যাচ্ছে না। হ্যালো, এখন শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, এখন শোনা যায় স্যার। শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ? জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা যে ভাইরাল কেরাটাইটিস যে বাকি অংশটুকু ছিল সেটা আমরা পড়াশোনা করবো। গতকালের কোনো প্রশ্ন আছে নাকি? গতকালের যে কোনো প্রবলেম আছে নাকি কারো কোনো? হার্পিস সিমপ্লেক্স ভাইরাসে এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে নাকি? প্রশ্ন না থাকলে আমরা সালাম আলাইকুম স্যার। স্যার ওরাল যে অ্যান্টিভাইরাল প্রোফাইল্যাক্সিস এটা ডোজটা বলবেন স্যার একটু? এটা হলো আমরা সাধারণত অ্যাসাইক্লোভিরটা দেই 400 মিলিগ্রাম দিনে 2 বার। 400 মিলিগ্রাম দিনে 2 বার। স্যার কতদিন কন্টিনিউ করব? এটা কন্টিনিউ হলে অ্যাট লিস্ট 6 মান্থ, কোন কোন ক্ষেত্রে 1.5 থেকে 2 বছর। এটা হলো যদি আমরা হার্পিস সিমপ্লেক্স ভাইরাল কেরাটাইটিস এর ক্ষেত্রে দেই, হার্পিস সিমপ্লেক্স ভাইরাল কেরাটাইটিস এর ক্ষেত্রে দেই, যদি রিকারেন্ট হয় সেক্ষেত্রে আমরা অন্তত 6 মাস দিব। এবং যদি আমরা কেরাটোপ্লাস্টি করি সেক্ষেত্রে 1 থেকে 1.5 বছর অনুষদি সেক্ষেত্রে এটা এক বছর, কোন কোন বই 2 বছর, কোন কোন বই স্যার, বলো। স্যার এখন মনে হয় আপনার নতুন করে ঢুকছেন তাই না স্যার? শোনা যায়? হ্যাঁ এখন শোনা যাচ্ছে স্যার, এখন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে না? স্যার এখন শোনা যাচ্ছে স্যার। জি, শোনা যাচ্ছে। তাহলে আমরা আচ্ছা, ঠিক আছে। স্লাইড 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 দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে?
স্যার মোবাইল থেকে করবেন নাকি যদি স্লাইড শেয়ার না হয় জাস্ট মুখে বলে গেলেন? আমাদের স্ক্রিনশট হইলে তো ভালো হয়। নেটওয়ার্ক প্রবলেম স্যার। আমার হাসতেছে কেন আমার? বললাম যে আমাদের স্ক্রিনশট হইলে ভালো হয় না, মুখে বললে তো মুখে বললে আমরা ভুলে যাই। স্যার তো নাই মনে হচ্ছে, বেড়ে গেছে। স্যার স্যার নাই তো। তোমরা একটু অপেক্ষা করো, স্যার আবার হচ্ছে না। আচ্ছা, এখন শোনা যায়? জি স্যার শোনা যাচ্ছে স্যার। শোনা যায়। তোমাদের স্লাইড দেখাইতে পারবো না, আমি খুবই দুঃখিত যে আমার ল্যাপটপে ঝামেলা করতেছে কেন। আমি এটা আজকে আমরা পড়তে চাই হচ্ছে ভাইরাল কেরাটাইটিস রেস্ট যে পার্ট আছে সেগুলা। দুইটা ডিভাইস অন করলে কি সমস্যা হয় নাকি? স্যার দুইটা ডিভাইস অন করলে স্যার সমস্যা হবে না, একটা ডিভাইসকে স্যার মিউট করে রাখতে হবে। তাহলে ঠিক আছে, মিউট করে রাখতেছি, তাহলে সেটা মনে হয় ভালো হয়। তাহলে আমি ওই ল্যাপটপে স্লাইডটা দেখাবো, মোবাইলে কথা বলবো। জি স্যার। ঠিক আছে, দেখি এটা করা যায় কিনা। তাহলে যদি করা যায় তাহলে তো ভালো হয়।
তো এখন এখন কি হয়? না স্যার ইকো হয় না স্যার, এখন ঠিক আছে। ঠিক আছে না? Yes, sir. আচ্ছা ঠিক আছে, তো স্লাইড গুলো দেখা যাচ্ছে তো না? ইকো একটু হচ্ছে স্যার, স্লাইড দেখতে পাচ্ছ? স্লাইড দেখা যাচ্ছে স্যার। আচ্ছা স্লাইড দেখো, আমি দেখি। আচ্ছা এখানে একটা জিনিস জানা দরকার যে হারপিস জস্টার ভাইরাস, এটা হচ্ছে তোমার সামনে যাই। হারপিস জস্টার ভাইরাস হলো হারপিয়ন টু স্প্রেড অর ক্রেপ, এটা স্প্রেড করতে থাকবে অথবা ছড়া যেতে থাকবে। আর হলো জস্টার, জস্টার মানে স্পেসিফিক একটা জোন থেকে সে ইনভলভ করে, স্পেসিফিক একটা জোনকে, হয় ট্রাইজেমিনাল নার্ভ, হয় ডরসাল গ্যাংলিয়া, যে বিভিন্ন রকমের যে ডার্মাটোমাল যে ডিস্ট্রিবিউশন সেটা হবে। কি প্রবলেম হচ্ছে কথা শুনতে? না স্যার। আচ্ছা যদি না হতে হবে, আরেকটা জিনিস জানা খুব দরকার যে চিকেন পক্স এবং হারপিস জস্টার সেম ভাইরাস দিয়ে অ্যাটাক করে, কিন্তু এরা অ্যান্টিজেনিক্যালি সেম, কিন্তু যখন একটা চিকেন পক্স কারো জীবনে হয় তখন সেটা ভাইরাসটা আমার যে ডরসাল রুট গ্যাংলিয়া অথবা সেন্সরি নার্ভ গ্যাংলিয়াতে সে যায় থাকে, বাসাবাড়িতে থাকে, তারপর যদি কোনো ট্রিগার হয় তাহলে সে ইন্টারগেট ট্রিগার হওয়ার পরে সে অ্যাক্টিভেটেড হয়, রেপ্লিকেশন হয়, তারপরে ইন্টারগেট প্রসেসের মাধ্যমে সে আস্তে আস্তে সামনে আসে এবং সে ডার্মাটোমাল ডিস্ট্রিবিউশন করে করে সে হারপিস জস্টার হিসেবে এফেক্টেড হয়। কারণ প্রথম তার জীবনে চিকেন পক্স হইতে হবে এবং পরবর্তীতে সেকেন্ড টাইম সে জিততে হবে, সেটা হলো হারপিস জস্টার। এটা এখন এটা খুবই সিম্পল জিনিস যে হারপিস জস্টার ভাইরাস আর হারপিস সিমপ্লেক্স প্রায় কাছাকাছি, এটা হলো টাইপ 3, একই জিনিস। আমরা আগের দিন যে স্ট্রাকচার পড়ছি একদিন একই সেম স্ট্রাকচার। দেন হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টর, আমার কেন আমার এই হারপিস চিকেন পক্স হওয়ার পরে পরবর্তীতে তার হারপিস জস্টার হচ্ছে? এটা সাধারণত এলডারলি পেশেন্টের হয়, বয়স সাধারণত 70-এর উপরে যদি হয় তাদের। তারপর যাদের নিওপ্লাস্টিক ডিজিজ আছে তারা খুব ইমিউনো কম্প্রোমাইজ, যাদের বডিতে ইমিউনিটি নাই, আর যারা ইমিউনো সাপ্রেসিভ ড্রাগস ইউজ করে তারা, আর যারা অর্গান ট্রান্সপ্লান্ট করে এবং সেই সঙ্গে তারা স্টেরয়েড ইউজ করে। আর হারপিস হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস যাদের এইডস আছে তাদের মেন্টাল এন্ড ফিজিক্যাল স্ট্রেস, যাদের ডায়াবেটিস আছে সেই সাথে মেন্টাল ফিজিক্যাল স্ট্রেস আছে, অথবা টিবি, ম্যালেরিয়া, সিফিলিস আছে, তাদের ক্ষেত্রে এই অসুখটা সাধারণত বেশি হয়। একটু ফুল স্ক্রিনে দেয়, তাহলে সাধারণত বেশি হয়। এখন যে প্যাথোজেনেসিস আগে বললাম যে আফটার অ্যান এপিসোড অফ চিকেন পক্স herpes zoster virus travels in a retrograde manner to the dorsal root ganglia or cranial nerve sensory ganglia. এখানে যে থাকবে, থাকার পর কি করতে রিমেইন ডরমেন্ট অর reactivate when herpes zoster virus specific cell mediated immunity has faded. যদি কোনো কারণে তার ইমিউনিটি খুব বেশি মাত্রা ফল করে সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি হয়ে যেতে পারে ভাইরাস সামান্য ট্রিগারে। আর একটা জিনিস হলো যে ইনভলভিং দ্য ডার্মাটোমাল সাপ্লাইড বাই দি অপথ্যালমিক ডিভিশন অফ দ্য ফিফথ ক্রেনিয়াল নার্ভ, যেহেতু আমরা আই নিয়ে পড়াশোনা করতেছি তার জন্য এই জিনিসটা। তারপরে মেকানিজম অর অকুলার ইনভলভমেন্ট, আমাদের কি কি ভাবে অকুলার, মানে তিনটা ভাবে ইনভলভমেন্ট। একটা হলো ডাইরেক্ট ভাইরাল ইনভেশন, এরা কি করে কনজাংটিভাইটিস করে, এপিথেলিয়াল কেরাটাইটিস করে, মেইনলি করে এপিথেলিয়াল কেরাটাইটিস, সেই সঙ্গে কনজাংটিভাইটিস, ডাইরেক্ট ব্যাকটেরিয়াল ইনভেশন দিয়ে এটা হইতে পারে। যখন সেকেন্ডারি ট্রিগার হলো তখন ভাইরাস গুলো সরাসরি এপিথেলিয়ামের মাধ্যমে এপিথেলিয়ামে চলে আসবে, কনজাংটিভাতে চলে আসবে, তখন কি করবে তারা কনজাংটিভাইটিস অথবা কেরাটাইটিস করবে, ডাইরেক্ট ভাইরাস এটা করবে। আরেকটা জিনিস হলো কি যে সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট সেটা হলো কি যে সেকেন্ডারি ইনভলভমেন্ট
অফ অক্লুসিভ ভাস্কুলাইটিস, তাহলে ভেসেলে ইনফ্লামেশন হবে, পরবর্তী ভাস্কুলাইটিস হবে, তারপরে কনসিকুয়েন্স গুলো হবে। সাধারণত ইমিউন ডিপোজিশন হবে, এখানে কমপ্লিমেন্ট আসে, সব মিলিয়ে ভাস্কুলাইটিস হয়। স্যার আসসালামু আলাইকুম স্যার। ভেসেল গুলা, ওয়ালাইকুম আসসালাম স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না স্যার। কেন স্ক্রিন দেখা যাবে না কেন? তার ঝামেলা করলাম। এখন দেখা যাচ্ছে? না স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না এখন? না স্যার এখনো আসে নাই। আসার কথা। এখন দেখা যায়? না স্যার। আচ্ছা, আমার যেটা মনে হয় স্ক্রিন দেখার দরকার নেই, স্ক্রিন দেখা ছাড়াই তোমরা পড়াশোনা করো। আজকে ঝামেলা করতেছে। আচ্ছা, অকুলার রিস্ক অফ অকুলার ইনভলভমেন্ট। করে দিই এটা। আচ্ছা, আমরা মুখে বলি। আজকে মনে করো যে দেখা যাচ্ছে না। ঠিক আছে, আমরা যে কথা বলতেছিলাম যে হার্পিস জস্টার অপথ্যালমিকাস চিকেন পক্স হয়, সেটা ডরসাল রুট গ্যাংলিয়াতে যে থাকে এবং পরবর্তীতে রিঅ্যাক্টিভেশন হয়, তারপর থেকে সে ক্যারাটাইটিস করে, বিভিন্ন রকমের অসুখ সৃষ্টি করে। এখন মূল মেকানিজম হলো তিনটা। একটা হলো ডাইরেক্ট ভাইরাল ইনভেশন, মানে ভাইরাসটা সরাসরি কনজাংটিভাইটিস করবে এবং ক্যারাটাইটিস করবে, তারপরে কনসিকুয়েন্সটা আলাদা। আর সেকেন্ডারি ইনভলভমেন্ট যেটা হবে যে অক্লুসিভ ভাস্কুলাইটিস কি হয়? এটা হলে ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হয়, ভেসেল গুলা ব্লক হয়ে যায়, ভেসেল গুলা রাপচার করে যায়, বিভিন্ন রকমের ঝামেলাটা তৈরি করে। সেখান থেকে কি হয়? এপিস্ক্লেরাইটিস, ক্যারাটাইটিস, ইউভাইটিস, অপটিক নিউরাইটিস, ক্রেনিয়াল নার্ভ পলসিস, পোস্ট হারপেটিক নিউরালজিয়া এন্ড সিকাট্রিশিয়াল স্কিন এন্ড কনজাংটিভা। আর তারপরে যেটা হচ্ছে রিঅ্যাক্টিভেশন, আবার যদি রিঅ্যাক্টিভেশনের কারণে তাহলে নেক্রোসিস এন্ড ইনফ্লামেশন ইনটু নিউরোট্রফিক ক্যারাটাইটিস। এই তিনটা ভাবে তোমার ইনভলভমেন্ট হয়। তারপর আমরা রিস্ক অফ অকুলার ইনভলভমেন্ট, আমরা কেমনে যে অকুলার ইনভলভমেন্ট হবে এটা আমরা সাইন সিম্পটম দেখে কেমনে বুঝবো? আমরা বুঝবো যে হাচিনসন সাইন্স একটা কথা আছে যে ইনভলভমেন্ট অফ দা স্কিন সাপ্লাইড বাই দি এক্সটার্নাল নেজাল নার্ভ, a branch of the nasociliary nerve supplied by the tips, side and root of the nose. It is a potential indicator of herpes zoster ophthalmicus. So the herpes zoster ophthalmicus, herpes zoster হ্যাঁ বলো।
স্যার একটা কোশ্চেন ছিল, ওই যে বলো। মেকানিজম অফ অকুলার ইনভলভমেন্টের মধ্যে বলো। বলা আছে যে ডিরেক্ট ইনভেশন, সেকেন্ডারি ইনফ্লামেশন, আর একটা আছে স্যার রিঅ্যাক্টিভেশন। ওই যে প্যাথোজেনেসিস এর মধ্যে আমরা দেখলাম যে যদি হচ্ছে রিঅ্যাক্টিভেশন অ্যাক্টিভেশন হয় সেক্ষেত্রে হচ্ছে আম, আমরা তখন বলবো মানে হার্পেস জোস্টার অপথালমিকাস, হার্পেস জোস্টার কেরাটাইটিস। কিন্তু স্যার সেখানে এই যে তিনটা যে আমরা মেকানিজম করলাম, এটা কি তিনটাই হচ্ছে রিঅ্যাক্টিভেশনের পরে? এটা হলো আরেকটা মেকানিজম, প্রথম দুটো হলো মেইন, পরেরটা যখন রিঅ্যাক্টিভেশন আবার যখন হবে একাধিকবার যখন হবে তখন কি হবে, নেক্রোসিস হবে টিস্যুগুলো, আর ইনফ্ল্যামেশন হবে, তখন নিউরোট্রপিক কেরাটাইটিস হবে বা রিকারেন্ট যখন হবে আর কি কথা। এই জিনিসগুলো একটু মনে রাখে তিনটা, হ্যাঁ ঠিক আছে। জি স্যার। তারপর তারপর আরেকটা জিনিস বললাম যে হাচিনসন সাইন্স। হাচিনসন সাইন্সটা আমরা পরীক্ষায় জিজ্ঞেস করি, সেটা হলো যে ইনভলভমেন্ট অফ দ্য রুট অফ দ্য নোজ, বেজ অফ দ্য নোজ আর সাইড অফ দ্য নোজ, ঠিক আছে। এই জায়গায় যদি ইনভলভমেন্ট হয় তাহলে ধরে নিতে হবে যে তার চোখ ইনভলভমেন্ট হবে, আইবলটা ইনভলভমেন্ট হবে। এই রুট অফ দ্য নোজ যদি না যায়, এই হাচিনসন সাইন্স যদি না থাকে, সাধারণত আইবলটা ইনভলভমেন্ট হয় না, স্কিনেই থাকে। এটা হলো পোটেনশিয়াল ইন্ডিকেটর অফ অকুলার ইনভলভমেন্ট। আগে থেকে বোঝা যাবে তার চোখে ইনভলভমেন্ট হবে কি হবে না, এই সাইন দেখে বলে দেওয়া যায়। আরেকটা জিনিস হলো এইজটা সাধারণত 6-7 ডিকেটে হবে। এটা হলো সাইন সিমটমটা ডেভেলপ করবে, যত বয়স বেশি হবে তত বেশি সাইন সিমটম, যত বেশি তোমার ইমিউনো কম্প্রোমাইজ থাকবে তত বেশি তাদের ডিউরেশনটা লঙ্গার হবে। আর এটা আগে বলেছি যে যাদের ইমিউনো কম্প্রোমাইজ, বিশেষ করে এইডস রোগীদের, তাদের কিন্তু খুব বেশি মাত্রায় এই জিনিসটা হয়, খুব কমনলি হয়। তো এখন অ্যাকুট সিঙ্গেস আমরা বলি যে অ্যাকুট হার্পিস জস্টার অপথ্যালমিকাসে কি ঘটনা ঘটে, এটা আমরা কেমনে ডায়াগনোসিস করবো? এটা ডায়াগনোসিস করবো মূলত ক্লিনিক্যালি বলতে আমরা বুঝতেছি যে এটা সাধারণত ইউনিল্যাটারাল হবে এবং একটা ডার্মাটোমাল ডিস্ট্রিবিউশন হবে, একই সঙ্গে 2-3টা জায়গায় হবে না। মনে করো চোখে হইলো, কিন্তু তাহলে কিন্তু যে চেস্টের নিচের দিকে যেটা হয়, তারপর লয়েনে হয়, এই জিনিসগুলো কিন্তু হবে না, সাধারণত একটা জায়গায় হয়, সাধারণত একটা দিকে হয়, একই সঙ্গে 2 দিকে হয় না। রাইট সাইডে হলে ডান বাম দিকে হয় না। এটা একটা টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। আজকে আরেকটা জিনিস হলো কি যে যদি দেখা যায় যে এরকম মোর দ্যান 1 ডার্মাটোমাল ডিস্ট্রিবিউশন হয়ে আছে, তাহলে ধরে নিতে হবে যে দিস পেশেন্ট ইজ সিভিয়ারলি ইমিউনো কম্প্রোমাইজড, খুব বেশি মাত্রায় ইমিউনো কম্প্রোমাইজড হয়ে আছে। এটা হলো বেসিক জিনিস, হ্যাঁ, ডায়াগনোসিস করার ক্ষেত্রে। তারপর কি হলো, কতগুলো স্টেজ আছে, যেমন প্রোড্রোমাল স্টেজ, অ্যাকুট স্টেজ, ক্রনিক স্টেজ। এই তিনটা স্টেজ আমরা ভালো করে মনে রাখবো। প্রোড্রোমাল স্টেজটা কি জিনিস? প্রিসিডস অ্যাপিয়ারেন্স অফ র্যাশ হওয়ার আগ পর্যন্ত যে সিম্পটমটা থাকবে ওই সময়টাকে সাধারণত আমরা প্রোড্রোমাল স্টেজ বলে। এটা 3 থেকে 5 দিন পরে স্থায়ী হতে পারে। এই সময় পেশেন্টের কি হবে, তার শরীরটা ম্যাজ করতে থাকবে, তার টায়ার্ড হবে, একটু জ্বর মনে হবে, মাথা ব্যথা হবে, টিংলিং সেন্সেশন হবে, যে জায়গা তার এফেক্টেড হবে ওই জায়গাটা একটা মনে হবে যে অবশ ভাব, কিন্তু একটু ইচিং থাকবে, একটু অস্বস্তি লাগবে। অনেক সময় দেখা যায় বার্নিং সেন্সেশন হবে, টোকা দিলে খারাপ লাগতে পারে, এরকম একটা জিনিসগুলো হবে। এই জিনিসগুলো এটা কনস্ট্যান্ট হতে পারে অথবা ইন্টারমিডিয়েট হতে পারে, আর কিছুক্ষণ হলো বন্ধ হয়ে গেলে আবার হলো, এরকম। এটা সাধারণত 3 থেকে 5 দিন পর্যন্ত এটা হইতে থাকতে পারে এই সিমটম গুলা। তখন কোনো ফিচার দেখা যাবে না, শুধু এই সিমটম গুলো থাকবে এবং পরবর্তীতে তার অ্যাকুট সিঙ্গেল স্কিন লিশন ডেভেলপ হবে, স্কিন ইরাপশনস হবে। স্কিন ইরাপশনে কি হবে, পেইনফুল ইরাইথেমেটাস লিশন। তারপরে ইরাইথেমেটাস হবে, প্রথমত পানির মতো সোয়েলিং হবে, তারপরে ম্যাকুল হবে, তারপরে পাস্টলস হবে। প্রথমে হলো পানির একটা শস্য হবে, তার একটু বড় হবে, তারপরে ওখানে পাস ফর্মেশন হবে। পাস ফর্মেশন হওয়ার কি হবে, উইদিন 24 hours of vesicle appear, then become confluent। প্রথমে একটা তারপর আস্তে আস্তে অনেকগুলো হয়ে একটা জমা হয়ে একটা বড় ভেসিকল তৈরি করবে। তারপরে এখানে ইডিমা হবে এবং সাধারণত আপার এন্ড লোয়ার লিড এই জায়গাটা বেশি হয়, ঠিক আছে। তার ভেসিকল গুলো কি হবে, পাস্টলস হবে, তারপরে ক্রাস্ট হবে, তারপর ড্রাই হবে আফটার 2 to 3 weeks। এটা আস্তে আস্তে ক্রাস্ট গুলো উঠে যাবে, কিন্তু ওই জায়গাটায় স্কার থাকবে। তাহলে বেসিক্যাল হবে, পাস্টলস হবে, ক্রাস্ট হবে, ক্রাস্ট হওয়ার পরে ক্রাস্ট গুলো রিমুভ হবে, একা একা রিমুভ হয়ে যাবে, তারপর ওই জায়গাটা স্কার হয়ে যাবে, স্কার হবে, স্কার। তারপর এখানে যদি বেসিক স্পট থাকে
তাহলে ধরে নিতে হবে ইমিউনো কম্প্রোমাইজ। এটা কিন্তু একটা সাইন। যদি এই লিশন গুলোর সাথে হেমোরেজ থাকে তাহলে ধরে নিতে হবে তার ইয়ে আছে, ইমিউনো কম্প্রোমাইজড আছে পেশেন্টটা। আর আরেকটা জিনিস ঘটে যেটা যেটা বললাম সেটা হলো কি যে এটা কিন্তু যে জায়গায় পাস্টুল হয় সেই জায়গায় কিন্তু টিস্যু ডিস্ট্রাকশন করে। হ্যাঁ, এই জন্য স্কিন গুলা ডিস্ট্রাকশন হবে এবং ডিপিগমেন্টেশন হয়ে যাবে, হাইপার পিগমেন্টেশন হয়ে যায়, কিছু কিছু আবার হাইপার পিগমেন্টেশন হয়ে যায়, এটা স্কার হবে। আর অনেক সময় দেখা গেছে যে কোন কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে হাইপি জস্টার অপথলমিকাস হইছে, হাইপি জস্টার হইছে কিন্তু তার কোনো সাইন নাই। এটা গেল হলো জস্টার সাইন হারপিস, মানে হারপিস সিঙ্গলেস উইদাউট র্যাশ, কোনো র্যাশ টেস্ট কিছু হবে না। যাই হোক, এখন হলো যে ক্যারাটাইটিস, আমাদের সাবজেক্ট যেটা আছে অ্যাকুট এপিথেলিয়াল ক্যারাটাইটিস। এটা হলো 2 থেকে 3 দিনের মধ্যে তোমার 50% more than 50% cases develop rash, resolves continuously and within 4 to 6 days. যত তোমার হ্যাপি জেস্টার হবে তার 50% এর মোর দ্যান 50% 4 থেকে 6 দিনের মধ্যে ভালো হয়ে যাবে উইদাউট কোনো আই ইনভলভমেন্ট। তারপর যাদের ইনভলভমেন্ট হবে তাদের কি হবে, ফিচার্স অফ ডেনড্রাইটিক লিশন দ্যাট আর সিমিলার এন্ড স্মলার এন্ড ফাইন, মানে এটা খুবই চিকন হবে এবং ছোট হবে, ছোট এবং টেপার্ড ইন থাকবে, কোনো টার্মিনাল বাল্ব থাকবে না। এটা ভালোভাবে স্টেইন করা যাবে উইথ রোজ বেঙ্গল, কিন্তু ফ্লুরোসেন্ট দিয়ে খুব একটা স্টেইন করা যাবে না, মনে হবে সিউডোডেনড্রাইট মনে হবে, স্টেইন হবে না, মনে হবে যে আগে একটা তার এই জন্য একটা লিশন ছিল। ঠিক আছে, তাহলে আমাদের মেল ডেনড্রাইট হারপিস সিমপ্লেক্স ডেনড্রাইটের মধ্যে পার্থক্য হচ্ছে কি যে আলসারটা রিলেটিভলি থিক হবে এবং ডেনড্রাইটিক প্যাটার্ন হবে, টার্মিনাল বাল্ব থাকবে। এটা যদি স্টেইন করে সেন্ট্রালিস্ট ফ্লুরোসেন্ট স্টেইন নেবে আর পেরিফেরিতে মেইনলি রোজ বেঙ্গল নেবে, কিন্তু এইখানে জায়গাটা হবে এটা স্মলার হবে ডেনড্রাইট গুলো এবং ফাইন হবে, কোনো টার্মিনাল বাল্ব থাকবে না। এটা রোজ বেঙ্গল দিয়ে স্টেইন নেবে কিন্তু ফ্লুরোসেন্ট দিয়ে স্টেইন নেবে না। আর এটা চিকিৎসা যদি লাগে তাহলে আমরা টপিক্যাল অ্যান্টিভাইরাল দিয়ে চিকিৎসা করব। তবে একটা ইম্পর্টেন্ট জিনিস যে এটা কিন্তু সোয়াসের রোগ। এখন পেশেন্ট উইথ হারপিস জস্টার ক্যান ট্রান্সমিট চিকেন পক্স, যে হারপিস সিমপ্লেক্স যাদের হইছে তাদের সংস্পর্শে যদি কেউ আসে তার কিন্তু চিকেন পক্স হয়ে যেতে পারে। এই জন্য বলা হচ্ছে যে যদি কেউ ইমিউনো কম্প্রোমাইজ থাকে এবং যদি কোনো প্রেগনেন্ট উমেন থাকে তাদেরকে এখান থেকে দূরে রাখতে হবে। তার মানে অ্যাক্টিভ কেস যতদিন পর্যন্ত সে শেডিং করতে পারে, অ্যাক্টিভেট স্কার না হওয়া পর্যন্ত, ব্যথা ভালো না হওয়া পর্যন্ত, ততদিন পর্যন্ত সে ডিজিজ ট্রান্সমিট করতে পারে। এটা ডাইরেক্ট ইনকুলেশনের মাধ্যমে, স্নিজিং টিজিং এসবের মাধ্যমে করতে পারে। তারপর এখানে আমরা কি ইনভেস্টিগেশন করব? এখানে ইনভেস্টিগেশন আমরা আগে বলেছি যে ডায়াগনোসিস হচ্ছে মূলত ক্লিনিক্যাল ডায়াগনোসিস। আমরা যেটা করব ভাইরাল কালচার করতে পারি, পিসিআর করতে পারি, সেরোলজিক্যাল টেস্ট করতে পারি টু কনফার্ম দ্য ডায়াগনোসিস। আমরা সাধারণত খুব একটা করি না। তারপর এখানে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি? ডিফারেনশিয়াল একটা বললাম যে হারপিস সিমপ্লেক্স ভাইরাল কেরাটিটিস হতে পারে, ড্রাগ ইন রিঅ্যাকশন হতে পারে, কন্টাক্ট ডার্মাটাইটিস হতে পারে, ইনসেক্ট বাইট হতে পারে। এবং ইনসেক্ট বাইট এবং হারপিস সিমপ্লেক্স ভাইরাস কেরাটিটিস, হারপিস জস্টার ভাইরাস কেরাটিটিস প্রায় কাছাকাছি। এখানে হয় প্রথমে বেসিক্যাল হয়, তারপর পাস্টলস হয়, ইনসেক্ট বাইট যদি হয়। এই দুটো কিন্তু খুব কাছাকাছি। এই জন্য তোমার ডিটি হিসাবে তোমার যদি চোখে এফেক্টেড হয় তার হারপিস সিমপ্লেক্স ভাইরাল কেরাটিটিস আসবে। যদি স্কিন হয় তাহলে তোমাকে ইনসেক্ট বাইটটা আনতে হবে, সেই সঙ্গে কন্টাক্ট ডার্মাটাইটিস এবং ড্রাগ রিঅ্যাকশন নিয়ে আসতে হবে এবং সেই সঙ্গে হারপিস সিমপ্লেক্সটা আসবে। আমরা কিছু কিছু জিনিস পার্থক্য করার চেষ্টা করি যে হারপিস সিমপ্লেক্স ভাইরাল এবং হারপিস জস্টার ভাইরাসের ডিফারেন্সিয়েশনটা কি, আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব। প্রথমে হলো যদি ডার্মাটোমাল ডিস্ট্রিবিউশন, ডার্মাটোমাল ডিস্ট্রিবিউশন হলে কি হারপিস সিমপ্লেক্স ভাইরাসের কোনো ডার্মাটোমাল ডিস্ট্রিবিউশন হবে না, যদি হয় সেটা খুব ইনকমপ্লিট। হ্যাঁ, ইনকমপ্লিট ডার্মাটোমাল কি হবে। আর কিন্তু হারপিস জস্টার যদি হয় তাহলে একটা নার্ভের যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চ পুরোটা এফেক্টেড হবে। তারপর হচ্ছে পেইন, হারপিস সিমপ্লেক্সে খুব বেশি পেইন থাকে না, খুব কম অল্প মাত্রা পেইন থাকে, কিন্তু হারপিস জস্টারে খুব সিভিয়ার পেইন হয়। যদি স্কিন লিশনে হয় তবু হারপিস সিমপ্লেক্সে খুব একটা ব্যথা হবে না, কিন্তু হারপিস জস্টারে প্রচুর মাত্রা পেইন হবে। আচ্ছা, হলো আর হলো পোস্ট হারপেটিক নিউরালজিয়া।
পোস্ট হারপেটিক নিউরাল যে হচ্ছে তোমার হারপিস জস্টারে পোস্ট হারপেটিক নিউরালজিয়া হবে, কিন্তু হারপিস সিমপ্লেক্সে কমপ্লিটলি ভালো হয়ে যাবে, কোনো নিউরালজিয়া হবে না। আইরিশ অ্যাট্রফির বেলা যদি বলি, তাহলে প্যাচি আইরিশ অ্যাট্রফি হবে যদি ইউভাইটিস হয়, আর হারপিস জস্টারের ক্ষেত্রে সেক্টরাল আইরিশ অ্যাট্রফি হবে। আর হচ্ছে ল্যাটারালি যদি চিন্তা করি, যে হারপিস সিমপ্লেক্স ভাইরাসে সাধারণত বাইল্যাটারাল হতে পারে, খুবই খুবই রেয়ার, খুব কম ক্ষেত্রে বাইল্যাটারাল হয়। ইমিউনো কম্প্রোমাইজ হলে হারপিস সিমপ্লেক্স অনেক সময় হতে পারে, বাইল্যাটারাল ইনভলভমেন্ট সাধারণত হয় না, কিন্তু হারপিস জস্টাসে সাধারণত রেয়ারলি এটা বাইল্যাটারাল হয়, সাধারণত হয় না। আর রিকারেন্ট এপিথেলিয়াল ইরেশন হারপিস সিমপ্লেক্সে কমন, হারপিস জস্টারে রিকারেন্ট এপিথেলিয়াল ইরেশন হয় না। তার কারণ হলো কি যে রিকারেন্ট এফেক্টেড হয় না। আরেকটা জিনিস হলো যে কর্নিয়াল হাইপোস্থেসিয়া, দুটোতেই কিন্তু তোমার সেন্সেশন রিডিউস করে, কিন্তু হারপিস জস্টারের ক্ষেত্রে খুব বেশি মাত্রায় সেন্সেশন রিডিউস করে। আর ডেনড্রাইটিক ডিস্ট্রিবিউশন, যেটা মরফোলজিক্যাল ডিস্ট্রিবিউশন, সেটা হলো হারপিস সিমপ্লেক্স, যেটা বলেছি যে সেন্ট্রাল আলসারেশন থাকে, টার্মিনাল বাল্ব থাকে, টার্মিনাল বাল্ব থাকে। আর হলো যে হারপিস জস্টারের ক্ষেত্রে টার্মিনাল কোনো বাল্ব থাকে না, খুব স্মল থাকে এবং ডেনড্রাইট থাকে। এটা হচ্ছে তোমার মোটামুটি করার জন্য আর কি। আর আমরা চিকিৎসা কি দেবো অ্যাকুট হারপিস জস্টারের ক্ষেত্রে? চিকিৎসাটা কি দেবো আমরা, বলো। স্যার, এই যে রিকারেন্ট কর্নিয়াল ইরোশন আর কর্নিয়াল সেন্সেশন, এই দুটার ক্ষেত্রে ডিফারেন্সটা আরেকবার বলুন। আচ্ছা, রিকারেন্ট কর্নিয়াল ইরোশন, রিকারেন্ট কর্নিয়াল ইরোশন তো রিকারেন্ট কর্নিয়াল এপিথেলিয়াল কেরাটাইটিস, রিকারেন্ট এপিথেলিয়াল কেরাটাইটিস। হ্যাঁ, রিকারেন্ট এপিথেলিয়াল কেরাটাইটিস সাধারণত হারপিস সিমপ্লেক্সে হয়, কিন্তু হারপিস জস্টারে খুবই কম হয়, রিকারেন্ট হয় না। হ্যাঁ, হারপিস সিমপ্লেক্স ভাইরাল কেরাটাইটিসটা রিকারেন্ট, কিন্তু হারপিস জস্টারটা খুব বেশি রিকারেন্ট হয় না এটা। আর কর্নিয়াল অ্যানাস্থেসিয়া যেটা হারপিস সিমপ্লেক্সে হয় কিন্তু মাত্রাটা কম, কিন্তু হারপিস জস্টারে খুব বেশি মাত্রায় কর্নিয়াল সেন্সেশনটা রিডাকশন করে। এটাই হলো পার্থক্য। আচ্ছা, অ্যাকুট সিঙ্গেলসের চিকিৎসাটি কি? হারপিস জস্টারের চিকিৎসাটা হচ্ছে তোমার ওরাল অ্যান্টিভাইরাল দিব আমরা। সাধারণত আমরা কমনলি যেটা দিয়ে থাকি সেটা হলো অ্যাসাইক্লোভির 800 মিলিগ্রাম 5 টাইমস ডেইলি 7 to 10 ডেজ। এই কদিন দিলে হয়, এই কয়দিন শেডিং থাকে, তারপর তো মোটামুটি ভাইরাস শেডিং গুলো বন্ধ হয়ে যায়। একটা কথা আমরা বারবার বলে থাকি, এটা কিন্তু সেলফ লিমিটিং ডিজিজ। আমরা যে চিকিৎসাটা দিচ্ছি সেটা কিন্তু তাড়াতাড়ি ভালো হওয়ার জন্য, কমপ্লিকেশন কমানোর জন্য, সিমটম কমানোর জন্য। এই যে অ্যাসাইক্লোভির দিচ্ছি, অ্যাসাইক্লোভির না দিলেও সে ভালো হবে, কিন্তু সময়টা বেশি লাগবে, কষ্টটা বেশি হবে, তার কমপ্লিকেশনটা বেশি হবে। তার অ্যাসাইক্লোভির আমরা 800 মিলিগ্রাম 5 টাইমস ডেইলি দিব, ঘন্টা ধরে 5 বার ভাগ করে দিব। বেলাসাইক্লোভির দিতে পারি 1 গ্রাম 3 টাইমস ডেইলি, সেই সঙ্গে ফ্যামসিক্লোভিরও দিতে পারি 250 থেকে 500 মিলিগ্রাম 3 টাইমস ডেইলি। তবে আমরা সাধারণত কমনলি আমরা অ্যাসাইক্লোভিরটা ইউজ করে থাকি, সেটাই মোর ইফেক্টিভ। অন্যগুলো ভালো কাজ করে, নতুন ড্রাগ। আর হলো যে যদি কোনো পেশেন্ট খুব বেশি ইমিউনো কম্প্রোমাইজ থাকে, সেক্ষেত্রে কিন্তু ইন্ট্রাভেনাস আমরা অ্যাসাইক্লোভির দিতে পারি 5 to 10 মিলিগ্রাম পার কেজি বডি 3 টাইমস ডেইলি। খুবই এক্সপেন্সিভ, আমি এখন পর্যন্ত দেই নাই। যাই হোক, আর সিস্টেমিক স্টেরয়েডের ব্যাপারটা, সিস্টেমিক স্টেরয়েডটা হলে যদি খুব বেশি মাত্রা খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা সিস্টেমিক স্টেরয়েড আমরা দেই। সিস্টেমিক স্টেরয়েড মূলত হলো টু রিডিউস দা এবং যারা খুব বেশি মাত্রা ইমিউনো কম্প্রোমাইজ আছে তাদের ক্ষেত্রে সাধারণত দেওয়া হয় যখন অন্যান্য সমস্যাগুলো ঝামেলা করার সৃষ্টি করে। আর হলো সিমটোম্যাটিক চিকিৎসা। সিমটোম্যাটিক হলে ব্যথা হলে ব্যথার ওষুধ দিতে হবে, অন্য যে জিনিসগুলো আছে রোধে গেলে সমস্যাগুলো দিতে হবে, আর্টিফিশিয়াল টিয়ার দিতে হবে, এইসব আর কি। স্যার আসসালামু আলাইকুম স্যার। বুঝতাম স্যার, যে স্টেরয়েডের কথা বললেন স্যার, ইমিউনো কম্প্রোমাইজ, স্যার এখানে তো স্যার স্টেরয়েড তো আরো ইমিউনো কম্প্রোমাইজ করবে, তাহলে আরে এটা আমরা দেব যে খুব বেশি মাত্রা যাদের ইডিমা হয়, এই ক্ষেত্রে এটা পালস থেরাপি দেব, অল্প সময়ের জন্য আমরা দিব। এটা খুব অল্প সময়ের জন্য, খুব বেশি মাত্রা যাদের খুব বেশি পেইন হচ্ছে কোনোভাবেই কাজে সাময়িকভাবে ইডিমা কমানোর জন্য, তাছাড়া তার কোনো উপায় নাই, যদি অন্য ড্রাগগুলো তার কাজ করতেছে না ভালো। ঠিক আছে, এই জন্য আমরা দিচ্ছি এখানে। তবে দেওয়ার সময় খুব হিসাব করে দিতে হবে। অ্যাকুট আই ডিজিজ আমার কি হতে পারে? আমরা ততক্ষণ বললাম যে কেরাটাইটিস বললাম, কেরাটাইটিস সঙ্গে কনজাংটিভাইটিস হতে পারে, এপিস্ক্লেরাইটিস হতে পারে। এপিস্ক্লেরাইটিস যদি হয় সেখানে আমরা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ দিয়ে আমরা চিকিৎসা করব।
আর যদি স্ক্লেরাইটিস হয় তাহলে NSAID দেব, সেই সঙ্গে ওরাল স্টেরয়েড উইথ অ্যান্টিভাইরাল। আমরা যখনই স্টেরয়েড দেব তখন কিন্তু আমাকে ফুল ডোজ, যতদিন স্টেরয়েড দেবো ততদিন কিন্তু আমার অ্যান্টিভাইরাল দিতে হবে। সেই সঙ্গে আমরা যদি বেশি ইনফেকশন হওয়ার চান্স থাকে সেক্ষেত্রে আমরা সিস্টেমিক অ্যান্টিবায়োটিকও দিতে পারি আর কি। আর নিমুলার গ্যারাটাইটিস আর সাধারণত পরের দিকে হয়, সেক্ষেত্রে আমরা টপিক্যাল স্টেরয়েডের চিকিৎসা করতে হবে। আর স্টোমাল ক্যারাটাইটিস যদি হয় সেখানে টপিক্যাল স্টেরয়েড দিতে হবে, ডিসকিফর্ম ক্যারাটাইটিস স্টেরয়েড দিতে হবে, ইউভেটিস ক্ষেত্রে স্টেরয়েড দিতে হবে, সেই সঙ্গে আমার অ্যান্টিভাইরাল অ্যাজ ওয়েল অ্যাজ যদি আমার যদি ইয়া থাকে কি বলে তোমার ইভেল রিঅ্যাকশন খুব বেশি মাত্রা থাকে তাহলে মাইডিয়েটিস দিতে হবে, সাইক্লোপ্লেজিক। এবং সেই সাথে যদি প্রেসার বেশি থাকে প্রেসার তোমার ওষুধও এখানে দিতে হবে যদি ইউভেটিস থাকে। আর নিউরোলজিক্যাল যে লিশন গুলো হয়, থার্ড নার্ভ, ফোর্থ নার্ভ, সিক্স নার্ভ পলসি হয়, অপটিক নিউরাইটিস হয়, এনকেফালাইটিস, ক্রেনিয়াল আর্টারাইটিস, গুলেনবারি সিনড্রোম, অনেক সমস্যাগুলো হয়। এগুলো সাধারণত আমরা ডিল করি না, এটা সাধারণত যে নিউরোলজিস্ট দ্বারা তারা ডিল করে, এই জিনিসগুলো হইতে পারে। এনকেফালাইটিস যদি হয় তাহলে খুব বেশি মাত্রায় স্টেরয়েড দিতে হয়, অন্যান্য জিনিসগুলো দিতে হয়। আর ক্রনিক আই ডিজিজ হইতে পারে, ক্রনিক আই ডিজিজ হতে পারে হলো নিউরোট্রপিক ক্যারাটাইটিস, স্ক্লেরাইটিস, মিউকাস প্লেক ক্যারাটাইটিস বিটুইন 3 to 6 মান্থ। হ্যাঁ, এটা সাধারণত প্রথম দিকে হয় না, একটু পরের দিকে হয়, 3 থেকে 6 মাসের মধ্যে এটা হয় সাধারণত। আর ট্রিটমেন্ট হলো কম্বিনেশন অফ স্টেরয়েড এন্ড অ্যাসিটাইলসিস্টেম। তার মিউকাস প্লেক মানে কি, আমরা যে ইয়া বলি যে ফিলামেন্টারি ক্যারাটাইটিস বলি, অনেকটা এই ধরনের, কিন্তু এখানে মিউকাস গুলো একটু বড় বড় থাকে এবং কম্প্যাক্ট থাকে, মিউকাস প্লেক ক্যারাটাইটিস বলা হয় এটাকে। আরেকটা জিনিস হয় পরবর্তীতে যে লিপিড ডিজেনারেশন হয়, এটা সাধারণত আপার এন্ড লোয়ার লিডের টার্সাল প্লেটে এটা হয়। সেটা অনেক সময় এটা ইয়া করতে হয় যে মানে মেকানিক্যালি রিমুভ করতে হয়, সেই সঙ্গে আমরা স্টেরয়েড দেই, অ্যান্টিভাইরাল দিই, এই জিনিস। আর লিপিড লেডেন ফিল্ড গ্রানুলোমা, এটাও টার্সাল প্লেটে হয়, ইরোসিভ ক্যালসিফিকেশন হয়, এটা আমাদের রিমুভ করতে হয়, সেই সঙ্গে স্টেরয়েড, স্টেরয়েড আর অ্যান্টিভাইরাল দিতে হয়। আর আইলিড স্কারিং, টোসিস, সিকাট্রিশিয়াল অ্যাক্টোপিয়ন, এন্ট্রোপিয়ন, ট্রাইকিয়াসিড, লিড নচিং এন্ড ব্যাটারোসিস, মানে চোখের পাতায় যা যা সমস্যা হয় সবগুলাই এখানে হয়, ইভেন ড্রাই এটা আছে, সব সমস্যা এটার হয়। এখন অ্যাকুইট ক্রনিকের ডিফারেন্স কেমনে করব, এবং কোন স্ট্রাকচার কি অবস্থা হয়। আমরা যদি আইএলইডি এর কথা চিন্তা করি তাহলে অ্যাকুইটের রেস হবে, ভেসিকল হবে, এবং ক্রনিক কেসে যা দেখা যাবে কি সেখানে স্কারিং হয়ে গেছে, লস অফ লেসিস হয়ে গেছে এটা। তারপরে কর্নিয়াতে যদি চিন্তা করি তাহলে কর্নিয়াল আলসার হবে, এবং যদি ক্রনিকে যাই দেখি তাহলে কি পাবো আমরা, স্কার দেখবো কর্নিয়াতে, কর্নিয়াল অপাসিটি, সেই সঙ্গে আমরা লস অফ সেন্সেশন দেখতে পারবো। অ্যাকুইটের লস অফ সেন্সেশন হয় কম। আচ্ছা, আইরিশে যদি দেখি তাহলে আমরা ইউভেটিস দেখবো, সেখানে খুব ইউভেটিস দেখবো, কিন্তু যদি ক্রনিক কেস দেখি তাহলে আইরিস ড্যামেজ হবে, সেই সঙ্গে গ্লোকোমা হতে পারে। আর রেটিনাতে অ্যাকুইট কেসে রেটিনাইটিস হবে এবং ক্রনিক কেসে সিস্টাইড ম্যাকুলার এডিমা হবে। আর অপটিক নিউরাইটিসে দেখা যাবে কি অ্যাকুইট কেসে অপটিক নিউরাইটিস হবে এবং ক্রনিক কেসে অপটিক অ্যাট্রোফি হবে, গ্লোকোমাটাস অপটিক ড্যামেজ হয়ে যেতে পারে। আর অরবিটে যদি আমরা পুরো আই ব্লক চিন্তা করি, অরবিট চিন্তা করি, তাহলে দেখা যাবে কি মাল্টিপল ক্রেনিয়াল নার্ভ পলসি হবে, সেক্ষেত্রে প্যারালাইসিস, পার্শিয়াল আর কমপ্লিট প্যারালাইসিস অফ দা অকুলার মুভমেন্ট হয়ে যেতে পারে এই জিনিসগুলো। আর হলো আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে পোস্ট হারপেটিক নিউরালজিয়া। পোস্ট হারপেটিক নিউরালজিয়া হলো impaired quality of life, depression leads to suicide, তার মানে লাইফটাকে এত মাত্রা যন্ত্রণাদায়ক হয় যে সুইসাইড পেশেন্ট সুইসাইড করার মতো অবস্থায় চলে যায়। তারপর এখন আমরা পোস্ট হারপেটিক নিউরালজিয়া কখন বলবো? পোস্ট হারপেটিক নিউরালজিয়া বলবো যে তোমার হারপিস জস্টার হইছে, হারপিস জস্টার হওয়ার পরও ভালো হয়ে গেছে, তারপরে 1 মাস র্যাশগুলো হিল হওয়ার পরেও 1 মাস তার পেইন পারসিস্ট করতেছে, তখন আমরা একটা বলবো এটা পোস্ট হারপেটিক নিউরালজিয়া। এই জিনিসটা ভালো করে মনে রাখতে হবে। পেইন পারসিস্ট মোর দ্যান 1 মান্থ আফটার র্যাশ হ্যাজ হিলড, তার মানে তার অ্যাকুইট অ্যাটাক হইলো, ভালো হয়ে গেল, আর ভালো হয়ে যাওয়ার 1 মাস পরে পর্যন্ত যদি 1 মাস পরে যদি তার এটা যদি পেইন হয় তাহলে এটাকে বলবো আমরা পোস্ট হারপেটিক নিউরালজিয়া। অর্থাৎ ভালো হয়ে যাওয়ার পরও 1 মাস তাকে পারসিস্ট করতে হবে ব্যথাটা, তখন এটাকে বলবো। এটা হলো 75% এর ক্ষেত্রে ওভার দ্য 75% পেশেন্ট ওভার 70 ইয়ার্স অফ এজ তাদের
পোস্ট হাইপারটেনসিভ নিউরালজিয়া হয়। এটা হলো কনস্ট্যান্ট আর ইন্টারমিডিয়েট পেইন হবে, পেইনটা সাধারণত রাতের বেলায় বেশি হবে, কনস্ট্যান্ট আর ইন্টারমিডিয়েন্ট কোর্স অফ নাইট। তারপরে অ্যাগ্রাভেশন হলো কি মাইনর স্টিমুলাই, টাচ আর হিট। এটা সামান্য টাচ আমি হিট, এটাকে অ্যালোডাইনিয়া বলে একটা টার্ম আছে, অ্যালোডাইনিয়া বলে। অ্যালোডাইনিয়া মানে হচ্ছে কি যে মাইনর স্টিমুলাই যেটা নরমালি কোনো সেন্সেশন তৈরি করার কথা না, কিন্তু এই মাইনর স্টিমুলাইটা ভিগোরাস পেইন সেন্সেশন তৈরি করবে, সেটা হচ্ছে অ্যালোডাইনিয়া। এটা হলো স্পেসিফিক ফর পোস্ট হাইপারটেনসিভ নিউরালজিয়া। তুমি সামান্য মাথায় একটু টোকা দাও, হিউজ পেইন শুরু হবে, কিন্তু অন্য সময় এটা আরাম লাগার কথা, কিছুই হবে না। আরেকটা জিনিস হলো কি যে এটা বয়স বাড়ার সাথে সাথে এটা কিন্তু হিল হয়ে যায়। আর এই পোস্ট হাইপারটেনসিভ নিউরালজিয়া হওয়ার পরে মাত্র 2% 5 বছর পর পারসিস্ট করে, বাকি 98% 5 বছরের মধ্যে ভালো হয়ে যায়। এটা একটা খুশির খবর। তাহলে এটা খুবই মানে পেইনফুল একটা কন্ডিশন, পেশেন্ট লিডস টু সুইসাইড। আর যদি পোস্ট হাইপারটেনসিভ হার্পিস জস্টার হওয়ার পরে যদি ভালো হয়ে যাওয়ার পর যদি 1 মাস পেইনটা পারসিস্ট করে, তখন এটাকে আমরা বলবো পোস্ট হাইপারটেনসিভ নিউরালজিয়া। এই জিনিসগুলো মনে রাখতে হবে। আর অ্যালোডাইনিয়া একটা জিনিস, সেটা মনে রাখা দরকার। আর পোস্ট হাইপারটেনসিভ নিউরালজিয়া চিকিৎসাটা কি করবে? চিকিৎসা সাধারণত করবে হচ্ছে আমার নিউরোলজিস্টের চিকিৎসাটা করে থাকে, তবে আমরা মাঝে মাঝে কিছু চিকিৎসা দেই। চিকিৎসার আউটলাইন গুলো এরকম, এখানে যে লোকাল কোল্ড কম্প্রেশন, টপিক্যাল ক্যাপসাইসিন আর লিডোকেইন প্যাচ। আমাদের দেশে পাওয়া যায় কিনা জানি না, বিদেশিরা পাওয়া যায়। তারা যে লিডোকেইন যে প্যাচ আছে, সেই প্যাচটা ওই লিশনের উপর দিয়ে রাখে, তত ব্যথাটা কমে যায়, সাথে কোল্ড কম্প্রেশন দেয়। আর হলো যে মূলত চিকিৎসার স্টেজ অনুযায়ী কোন স্টেজে আছে, যদি অল্প থাকে প্যারাসিটামল দিলে ভালো হয়ে যায়, তারপর যদি না কমে তাহলে এমিট্রিপটাইলিন দিতে হয়। আর একটু বেশি যদি হলে তাহলে কার্বামাজেপিন, টেগ্রেটল দেওয়া লাগে। আরো যদি বেশি যদি হয় তাহলে আমরা গাবাপেন্টিন দিয়ে থাকি, ঠিক আছে, বিভিন্ন রকম জিনিস আছে সেগুলো দিয়ে থাকি। এই হলো আপনার চিকিৎসা। আমরা যাই এখন হলো, এটা হচ্ছে হার্পিস জস্টার অপথ্যালমিকা সম্পর্কে। এখানে কারো কোনো প্রশ্ন আছে নাকি? আসসালামু আলাইকুম স্যার। স্যার অ্যাকুট এবং ক্রনিকের ডিফারেন্সটা স্যার ভালো মতো স্যার আমরা বুঝতে পারি না, খুব তাড়াতাড়ি বলেছেন স্যার। তাড়াতাড়ি হয়ে গেছে। আবার বলি, অ্যাকুইট হলো খুব সিম্পল জিনিস। আমরা এই কথাগুলো কিন্তু বলছি আগে। আসলে আইলিডে কি চেঞ্জ হয়? আইলিডে অ্যাকুইটে কি হয়? আমার র্যাশ হয়, বেসিকল হয়। ঠিক আছে, এটুকু বোঝা গেছে তো যে অ্যাকুইটে আইলিডে র্যাশ হয়, বেসিকল হয়। এবং এটা যখন ক্রনিক হয়ে যাবে, তার মানে এটা ভালো হয়ে গেল, র্যাশটা চলে গেল, আর ক্রনিক হলে আমরা তখন আমরা কি পাবো? স্কার পাবো আর লস অফ আইল্যাশ পাবো। তারপর কর্নিয়াতে অ্যাকুট কেসে আমরা ডেনড্রাইটিক কেরাটাইটিস পাবো। ক্রনিক কেসে কি পাবো? আমরা একাধিকবার হচ্ছে তখন আমরা স্কার পাবো আর লস অফ সেন্সেশন পাবো। কর্নিয়াতে লস অফ সেন্সেশন পাবো। এটা কর্নিয়াতে অ্যাকুট কেসে কেরাটাইটিস পাবা, ক্রনিক কেসে কেরাটাইটিস পাবা না, স্কার পাবা, লস অফ সেন্সেশন পাবা। অনেক সময় তার হইতে পারে অ্যাকুট অ্যাটাক যদি আবার যদি হয়, রিঅ্যাক্টিভেশন যদি হয়, সেখানে কিন্তু তোমার আবার কর্নিয়াল আলসার হতে পারে, কেরাটাইটিস হতে পারে। আর ইউভিতে কি হয়? আমরা জানি যে ইউভিতে ইউভাইটিস হয়, আইরাইটিস হয়। আইরাইটিস যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা যে জিনিসটা পাবো সেটা হলো কি যে আইরাইটিস যে অ্যাকুইট যে ফিচার সেগুলো আমরা পাবো। কিন্তু যখন আমরা ক্রনিকে যাব তখন কিন্তু আইরিস ড্যামেজ পাবো, তখন স্কার পাবো। সেটা করে বলছি যে সেক্টরাল স্কার পাওয়া যাবে ইন ক্রনিক হার্পিস জস্টার অপথ্যালমিকাসে। আর সেই সঙ্গে গ্লুকোমা হয়, গ্লুকোমা রেইজ ইন্টারকুলার প্রেসার থেকে গ্লুকোমা হয়। গ্লুকোমা হওয়ার জন্য আরো কিছু চেঞ্জ হয়। রেটিনাতে অ্যাকুইট কেসে আমরা রেটিনাইটিস পাবো। যেহেতু সবসময় এটা সব স্ট্রাকচারকে ইনভলভ করতে পারে হার্পিস জস্টার। আর ক্রনিক কেসে রেটিনাইটিসের যে ফিচার সেগুলো পাবো, সেই সঙ্গে তোমার ক্রনিক ফিচারগুলো পাবো, সেই সঙ্গে সিস্টার্ড ম্যাকুলার ইডিমা পাইতে পারি, আমরা সেমি পাইতে পারি। আর অপটিক নার্ভে অ্যাকুইট ক্ষেত্রে অপটিক নিউরাইটিস পাবো, প্যাপিলাইটিস পাইতে পারি।
আর ক্রনিক কেসে পাবো কি অপটিক অ্যাট্রফি। অপটিক অ্যাট্রফি দুইটা ফর্ম হতে পারে, একটা হলো কি যে ইন জেনারেল অপটিক অ্যাট্রফি হতে পারে, আর একটা হলো কি যে গ্লুকোমেটাস অপটিক অ্যাট্রফি হতে পারে। যদি হার্পিস জস্টার অপথ্যালমিকাসের কারণে তোমার গ্লুকোমা হয়েছে, গ্লুকোমা হওয়ার পরে আস্তে আস্তে অপটিক নার্ভটা অপটিক কাপিংটা বড় হয়ে গেছে, গ্লুকোমেটাস অপটিক কাপিং দেখতে পারি। আর যেটা পাবো আর কিছু অরবিটে, অরবিটে কি হয় আমাদের থার্ড নার্ভ পলসি, তারপরে ফোর্থ নার্ভ পলসি, সিক্সথ নার্ভ পলসি, সব নার্ভ পলসি হতে পারে। হ্যাঁ, সব নার্ভ পলসি, তাতে কি ঘটনা ঘটবে? পার্শিয়ালি হতে পারে, কমপ্লিট হতে পারে, প্যারালাইসিস অফ দা মুভমেন্ট অফ দা আইবল। এই জিনিসগুলো হতে পারে আর কি। এইগুলো হচ্ছে অ্যাকুইট আর ক্রনিকের ডিফারেন্স। আর কিছু বলার আছে? স্যার থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এটা আমি বললাম, আমি চিকিৎসা বললাম। এখন আমরা আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা এখন হলো কি যে খুবই বার্নিং ইস্যু হয়ে দাঁড়াইছে, যে অ্যাডেনোভাইরাল অকুলার ইনফেকশন। অ্যাডেনোভাইরাল অকুলার ইনফেকশন আমরা সবাই জানি। অ্যাডেনোভাইরাল তো অনেকগুলো ফরম্যাট আছে, ফরম্যাটে আমি যাচ্ছি না। একটা যে অ্যাডেনোভাইরাল মূলত কি করে, ফেরিঙ্গো কনজাংটিভাল ফিভার করে পিসিএফ, আর একটা হলো এপিডেমিক কেরাটোকনজাংটিভাইটিস, আর একটা হলো অ্যাকুট নন স্পেসিফিক ফলিকুলার কনজাংটিভাইটিস অ্যাজ ওয়েল অ্যাজ ক্রনিক ক্রনিক কনজাংটিভাইটিস। এই কয়েকটা জিনিস করতে পারে, এই কয়েকটা জিনিস করতে পারে। এই জিনিসগুলো আমাদের ক্লিনিক্যালি আমাদের এটা ডিফারেন্সিয়েট করতে হবে। আমরা ডিফারেন্সিয়েট কেমনে করব? ফেরিঙ্গো কনজাংটিভাল ফিভার, ফেরিঙ্গো কনজাংটিভাল ফিভার বলতে আমরা কি বুঝি? ফেরিনজাইটিস থাকবে, কনজাংটিভাইটিস থাকবে এবং জ্বর থাকবে। এই তিনটা যদি একসঙ্গে থাকে তাহলে সেটাকে বলবো আমরা ফেরিঙ্গো কনজাংটিভাল ফিভার। সাধারণত এইসব পেশেন্ট গুলা সাধারণত যে পেরিওকুলার 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 পেইন নিয়ে আসে। এখন লিম্ফ নোড গুলা পিওরগুলো লিম্ফ নোড গুলো এনলার্জ হয়, পেইনফুল হয় সেটা। আর এপিডেমিক কেরাটোকনজাংটিভাইটিস এটাও মোটামুটি জ্বর-টর কিছু থাকবে না, তারপর তোমার ফেরেনজাইটিস থাকবে না, কিন্তু তার কনজাংটিভাইটিস থাকবে। এটা এক্ষেত্রে তোমার যে ইয়ে হইতে পারে, কি বলে তোমার যে পিরিওকুলার লিম্ফোডেন্স হইতে পারে, সব সাধারণত কম হয়। এটা দিয়ে ডিফারেন্সিয়েট করা যায় যে কোনটা ফেরিঙ্গো কনজাংটিভাল ফিভার, কোনটা এপিডেমিক কেরাটোকনজাংটিভাইটিস। তবে এটা পার্থক্য করার কারণ দরকারটা হলো, পার্থক্য আমরা কেন করব? পার্থক্য করার জন্য দরকার হলো যে এপিডেমিক কেরাটোকনজাংটিভাইটিস খুবই সিভিয়ার, এবং এটা যাদের হবে তার মোটামুটি একটা ফ্যামিলিতে সবারই হবে একসাথে, একটা পর একটা হইতেই হবে, সব পুরো ফ্যামিলি কোর্স কমপ্লিট করে ফেলে, এত বেশি কন্টাজিয়াস। এবং এদের 80% এর ক্ষেত্রে কেরাটাইটিস ডেভেলপ করে। কিন্তু ফেরিঞ্জো কনজাংটিভাল ফিভার যেটা, সেখানে কেরাটাইটিস খুব বেশি ডেভেলপ করে না। সেখানে ক্রিটিক্যাল ইস্যুগুলা কি? ক্রিটিক্যাল ইস্যু হলো কি যে হাইলি কন্টাজিয়াস, আর 2 সপ্তাহ পর্যন্ত সেটা তারা রোগটা ছড়াইতে পারে। হাইলি কন্টাজিয়াস, এত বেশি কন্টাজিয়াস অন্য কোনো ভাইরাল কনজাংটিভাইটিস নাই। আর হলো অকুপেশনাল হ্যাজার্ড, স্পেশালি ডাক্তারদের, হ্যাঁ, অপথলমিক হ্যাজার্ড, অপথলমিক প্রফেশনাল হ্যাজার্ড। প্রফেশনাল হ্যাজার্ড বলতে কি বুঝি? যে এটা খুবই ইস্যু আছে, এই জন্য প্রত্যেকটা পেশেন্ট দেখার সময় তোমাকে গ্লাভস ইউজ করাটা আইডিয়াল, এবং সে সময় প্রত্যেকটা পেশেন্ট দেখার পুরো জিনিসটা তোমাকে স্যানিটাইজ করে ফেলতে হবে, এবং নিজেকে স্যানিটাইজ মানে স্টেরাইল করে ফেলতে হবে। অকুপেশনাল হ্যাজার্ড আরেকটা জিনিস হলো, যদি এই পেশেন্টের সাধারণত আমরা ইন্ট্রাকুলার প্রেশার মাপার সময় যদি এরকম হিসাব করে করতে হবে। হ্যাঁ, এবং ইভেন এটা আমরা যখন আমরা আমরা পালস এয়ার টনোমেট্রি করি, নন কন্টাক্ট টনোমেট্রি করি, তখনও কিন্তু এটা ছড়াইতে পারে। আর একটা জিনিস হলো কি, ল্যাক অফ ইফেক্টিভ ড্রাগস। অ্যাডেনোভাইরাল কেরাটিটিসে এখন পর্যন্ত কোনো ইফেক্টিভ ড্রাগ নাই, এটা হলো সবচেয়ে বড় সমস্যা। ইফেক্টিভ কোনো ড্রাগ এখন পর্যন্ত আবিষ্কার হয় না, কোনো এইভাবে ওয়েল নোন কোনো ইফেক্টিভ ড্রাগ নাই। সেকেন্ড যেটা, সেটা হলো তোমার একটা জিনিস, সেটা হলো যে স্টেরয়েড ডিপেন্ডেন্ট। এটা হলো স্টেরয়েড ডিপেন্ডেন্ট হয়ে যায়, মানে তুমি যদি একবার স্টেরয়েডের চিকিৎসা করো, পরবর্তীতে তাকে চিকিৎসা স্টেরয়েড দিতে হবে, এবং স্টেরয়েডের মাত্রাটা আরো বাড়ায় দিতে হবে। স্টেরয়েড না দিলে পরে ভালো হবে। টিপিক্যাল পিকচারটা হলো যে ওয়াটারে ডিসচার্জ হবে, রেডনেস, ফটোফোবিয়া। এটা হচ্ছে একটা হলো তোমার এরকম জিনিস হবে, লিড সোয়েলিং হবে, কেমোসিস থাকবে, ফলিকুল থাকবে। আগেই বলছি যে প্রি টেন্ডার অরিকুলার লিম্ফ্যাটিনোপ্যাথি থাকবে, হেমোরেজিক লিশন থাকতে পারে, এবং সিউডো মেমব্রেন হইতে পারে। সিউডো মেমব্রেন হবে তখন চিকিৎসাটা কিন্তু একটু ভিন্ন। আমরা চিকিৎসাটা কি দিব? চিকিৎসা হলো কি যে, যেহেতু এটা হাইলি কন্টাজিয়াস, এটা হলো যে ছড়াই হলো হাত, পোমাইটস, আমাদের অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট যে অপথলমিক ইনস্ট্রুমেন্ট সেগুলো দিয়ে ছড়ায়। সেই জন্য প্রথমেই করতে হবে কি, সেপারেট করে ফেলতে হবে, সেপারেট করে ফেলতে হবে।
আর এটা একটা মজার জিনিস হলো যে এটার স্পেসিফিক কিন্তু কোনো ট্রিটমেন্ট নাই, সবই সিমটোমেটিক চিকিৎসা। আর একটা জিনিস হলো যে এটা 10 থেকে 14 দিনের মধ্যে কারো কারো ক্ষেত্রে তারা কন্টিনিউয়াস রেজলিউশন হয়ে যায়, একাই ভালো হয়ে যায়। আর ট্রিটমেন্ট হলো লার্জলি সিমটোমেটিক বা সাপোর্টিভ চিকিৎসা, মানে রোদে ফটোকপি হচ্ছে তুমি একটা সানগ্লাস ইউজ করতে দাও, তারপর তোমার ব্যথা হচ্ছে ব্যথার ওষুধ দাও, চুলকাচ্ছে তুমি অ্যান্টিহিস্টামিন দাও, খসখস করতেছে তুমি আর্টিফিশিয়াল টিয়ার দাও, এবং আমরা প্রোফাইলেক্টিভ অ্যান্টিবায়োটিক দিয়ে আরেকটা জিনিস বলা হচ্ছে যে রোল অফ অ্যান্টিভাইরাল এট প্রেজেন্ট। বলা হচ্ছে যে কেউ কেউ বলতেছে যে অ্যান্টিভাইরাল কোনো রোল নাই, আর কেউ কেউ বলতেছে হ্যাঁ রোল আছে। রোল কোনটা? রোল হলো যে অ্যাসাইক্লোভির হ্যাজ নো রোল ইন অ্যাডেনোভাইরাল কেরাটাইটিস। অ্যাডেনোভাইরাল কেরাটাইটিসে অ্যাসাইক্লোভির কোনো কাজই করে না, তবে গ্যানসাইক্লোভির হ্যাজ সাম রোল। যদি কেউ দিতে চায় সেক্ষেত্রে গ্যানসাইক্লোভির দিতে পারে, কিন্তু অ্যাসাইক্লোভির দেওয়ার কোনো দরকার নাই। আরেকটা জিনিস হলো স্টেরয়েড। এখানে স্টেরয়েডটা আমরা কি করব? স্টেরয়েড হলে ভালো হলে অ্যাভয়েড করা, বিশেষ করে প্রথম দিকে যদি তোমার সিউডো মেমব্রেন হয় বা মেমব্রেন হয়, খুব হিউজ ইডিমা থাকে, সেক্ষেত্রে আমরা স্টেরয়েড ইউজ করি, স্টেরয়েড দেই। আর যদি দেখা যায় যে তার কনজাংটিভাইটিস ভালো হয়ে গেছে, তার কেরাটাইটিস হয়েছে এবং খুব বেশি সিভিয়ার মাত্রায়, তার এত বেশি ফটোফোবিয়া, সে তার নর্মাল লাইফটা হ্যাম্পার করতেছে এবং তার ভিশন হ্যাম্পার করতেছে, সেই ক্ষেত্রে আমরা স্টেরয়েড দেই। এখন স্টেরয়েড দেওয়ার নিয়ম হলো কি, দিলে স্ট্রং স্টেরয়েড দিতে হবে এবং এটা লম্বা সময় ধরে ট্যাপারিং করতে হবে, 2-3 মাস 4 মাস ধরে। হঠাৎ করে ট্যাপারিং করলে কিন্তু আবার হয়ে যাবে। এখানে একটা কথা বলা হয়েছে যে এটা স্টেরয়েড ডিপেন্ডেন্ট, যেহেতু লম্বা সময় ধরে স্টেরয়েড দিতে হয়, এটা স্টেরয়েডের ডিপেন্ডেন্ট হয়ে যায়। পরের বার যখন আবার হবে স্টেরয়েড বন্ধ করে দিলে আবার স্টেরয়েড দিতে হবে এবং মাত্রাটা আরো বাড়ায় দিতে হবে, এবং তখন স্টেরয়েড না দিলে আর ভালোই হবে। এই জন্য প্রথম থেকে স্টেরয়েড ছাড়া ভালো চিকিৎসা দিতে হবে। আরেকটা জিনিস খুব মনে রাখা দরকার যে অ্যাকচুয়ালি এপিডেমিক কেরাটোকনজাংটিভাইটিস আমরা বলতেছি, এখানে তোমার কি হয়, কোন সময়টাতে এক একটা স্টেজে এক এক জিনিসটা হয়। প্রথম স্টেজ 1 যেটা হয় 2 to 5 ডেজ, এখানে এপিথেলিয়াল বেসিকল হবে, ছোট ছোট বেসিকল হবে, সেই বেসিকল গুলা আস্তে আস্তে কোয়ালিস করবে। তারপরে যে কি হবে, 7 থেকে 10 দিনের মধ্যে ডিফিউজ পাংক্টেড এপিথেলিয়াল কেরাটাইটিস হবে লাইভ ভাইরাস দিয়া, এবং এটা সাদা সাদা ছোট ছোট পোকাই দেখা যাবে, যে মনে হয় যে একটা সেল মরে গেছে, তার উপরে একটা সাদা স্পট দেখা যাচ্ছে। এটা ডিফিউজ হবে পুরো কর্নিয়া জুড়ে, এটা হবে। এবং তারপরে যেটা সাধারণত 2 সপ্তাহ পরে, 10 দিন, সাধারণত 2 সপ্তাহ পরে না, তো 7 থেকে 10 দিনের মধ্যে ডিপ পাংক্টেড এপিথেলিয়াল কেরাটাইটিস উইথ ফেইন্ট সাব এপিথেলিয়াল ইনফিল্ট্রেট। এটা হয় এইখানে হলো তোমার, এইটা হলো নিউলার কেরাটাইটিস। এখন ডিপ পাংক্টেড এপিথেলিয়াল কেরাটাইটিস উইথ ফেইন্ট সাব এপিথেলিয়াল ইনফিল্ট্রেটস, এইখানে তোমার নিউলার কেরাটাইটিস হওয়া শুরু করলো। এবং তারপরে যে ক্লাসিক সাব এপিথেলিয়াল ইনফিল্ট্রেট 2 সপ্তাহ পরে, এখানে কিন্তু পাংক্টেড এপিথেলিয়াল কোনো কেরাটাইটিস থাকবে না, শুধুমাত্র তার এপিথেলিয়াল হেজ থাকবে, মাল্টিপল লিশন থাকবে পয়েন্ট শেপ। এই সময়টা এটাকে বলে আমরা টিপিক্যাল নিমুলার কেরাটাইটিস। টিপিক্যাল নিমুলার কেরাটাইটিস সাধারণত 2 সপ্তাহ পরে এটা হয় টিপিক্যাল নিমুলার কেরাটাইটিস। এটা অল্প মাত্রা হলে একাই ভালো হয়ে যায়, অনেক সময় বেশি মাত্রা হলে তখন আমরা স্টেরয়েড দেই, কোনো কোনো ক্ষেত্রে ওয়েট করি, যদি মনে হয় ঝামেলা হচ্ছে তখন আমরা স্টেরয়েড দিয়ে দিই, যদিও স্টেরয়েড দেওয়াটা সবসময় ওয়াইজ হয় না। তারপরে স্টেজ 5 যেটা বলা হচ্ছে যে আপনার 3 সপ্তাহ পরে পাংক্টেড এপিথেলিয়াল এন্ডোথেলিয়াল গ্রানুলারিটি উইথ ওভারলাই সাব এপিথেলিয়াল হেজ। স্ট্রোমাল গ্রানুলারিটি দেখা যাবে, এন্ডোথেলিয়াম হইতে পারে, এই জিনিসগুলো সাধারণত খুব রেয়ারলি হয়, এটা হয়, এই জিনিসগুলো হয়। এই কয়েকটা স্টেজগুলো জানতে হবে। মূলত হলো প্রথম দিকে হবে কি, প্রথম 2 থেকে 5 দিনের মধ্যে যখনই এফেক্টেড হয়, আমরা তো পেশেন্টগুলো পাই একটু পরে, যখনই এফেক্টেড হবে তার কনজাংটিভাইটিস স্টার্ট হয়ে যাবে, তার 2 থেকে 5 দিনের মধ্যে এপিথেলিয়াল এফেক্টেড হবে এন্ড বেসিকুলার লাইন এলিভেশন হবে। তার মানে কোন কোন এপিথেলিয়াল গুলো ফুলে যাবে, ফুলে জায়গাটা বেসিকুলার মতো হবে, একটু হালকা এলিভেশন হবে এটা। এবং তারপর কি হবে, ডিফিউজ পাংক্টেড এপিথেলিয়াল কেরাটাইটিস সেকেন্ড স্টেজ, যেটা আর কি 7 থেকে 10 দিনের মধ্যে, এখানে কিন্তু লাইভ ভাইরাস থাকবে। থার্ড স্টেজ যেটা হচ্ছে সাধারণত 7 দিন পরে 2 সপ্তাহের মধ্যে, এটা ডিপ পাংক্টেড এপিথেলিয়াল কেরাটাইটিস থাকবে, ফেইন্ট এপিথেলিয়াল হেজ থাকবে। এখানে ভাইরাস থাকতে পারে, নাও থাকতে পারে।
কিন্তু তারপরে স্টেজ 4 এ এসে এখানে কিন্তু ভাইরাস থাকবে না। স্টেজ 4 এ এসে ক্লাসিক সাব এপিথেলিয়াল ইনফিল্ট্রেটস, কিন্তু কোনো পাংক্টেড এপিথেলিয়াল কেরাটিটিস থাকবে না, এখানে কোনো ভাইরাস থাকবে না। এখানে টিপিক্যাল নিউমুলার লেশন পাওয়া যাবে। আর তারপরে স্টোমা এবং এন্ডোথেলিয়াম এফেক্টেড হতে পারে, সবগুলোতে পাংক্টেড মানে গ্রানুলারিটি থাকবে, বিভিন্ন রকমের ইয়ে থাকবে, সাবএকুইনেস থাকবে না। আচ্ছা, এন্ড অ্যাকচুয়ালি যে দেখতে কেমন দেখা যায় এডেনোভাইরাল কেরাটিটিস, যেটা এই যে এরকম দেখা যায়, এটা এরকম একটা কি বলে একটা হোয়াইট স্পট দেখা যাবে, হোয়াইট স্পট চারদিকে একটা হ্যালোজ মধ্যে দেখা যাবে ইরেগুলার একদম। আচ্ছা, আর এটা হলো কি যে চিকিৎসা যেটা বলছিলাম যে একটা এডেনোভাইরাল কেরাটিটিস কি চিকিৎসা দিব আমরা, এটা সেলফ লিমিটিং। কারো কারো কোনো চিকিৎসা না দিলে 2 মাস 3 মাস 6 মাস পরে একাই ভালো হয়ে যাবে, আস্তে আস্তে ভালো হয়ে যাবে। তো এই সময় আমরা কি করব, তাকে লুব্রিকেশন দিয়ে রাখবো, ফটোফোবিয়া প্রিভেনশন করার জন্য সানগ্লাস দিয়ে রাখবো, বলবো যে আপনি ডিভাইসটা কম ইউজ করবেন, আলোতে কম যাবেন, টেন্স থাকবেন না, স্বাভাবিক লাইফ লিড করার চেষ্টা করবেন। তারপরেও যদি দেখা যায় যে স্টেরয়েড দিতে হয়, তাহলে আমরা স্টেরয়েড দিব। প্রথমে আমরা স্ট্রং স্টেরয়েড দিব, তারপর আস্তে আস্তে উইক স্টেরয়েডের দিকে যাব। এখন স্টেরয়েডের মাত্রাটা কেমন হবে, এটা সাধারণত আমরা দিনে 4 বার দিয়ে থাকি, অনেক সময় 6 বারও দেই, কারো কারো বেশিও দেই। তবে এটা ট্যাপারিং করতে হবে 3 4 5 6 মাস ধরে, আস্তে আস্তে, হঠাৎ করে ট্যাপারিং করা যাবে না। তবে মূল সমস্যা যেটা বারবার বলতেছি যে স্টেরয়েড ডিপেন্ডেন্ট। স্টেরয়েড ডিপেন্ডেন্ট বলতে আমরা বুঝি যে সে এইবার তার নিউমুলার কেরাটাইটিস হলো, এটা কিন্তু সারা জীবন যে কোনো সময় হইতে পারে। কারণ এই ভাইরাসগুলো বডিতে যা বাসা বেঁধে থাকে, যখন সুযোগ পায় তখন তো আবার রিঅ্যাক্টিভেটেড হয় এবং আবার সে ডিজিজ তৈরি করে। যেন স্টেরয়েড দিলাম ভালো হয়ে গেল, সে কিন্তু কর্নেতে সামান্য একটা স্কার করে, কিন্তু সে আবার কিন্তু এই ভাইরাসটা লেটেন্ট থাকলো ডরসাল গ্যাংলিয়াতে, সে কিন্তু আবার রিঅ্যাক্টিভেট হবে, রিঅ্যাক্টিভেট হয়ে আবার নতুন করে কেরাটাইটিস করবে। এবং যতবার বেশি কেরাটাইটিস হবে ততবার বেশি স্কার হবে, তত বেশি মাত্রা সিভিয়ারিটি হবে। এই আর কি এরকম মেসেজ যেটা আর কি আমরা, সেটা হলো কি যে আমাদের যত ভাইরাল কেরাটাইটিস দিয়ে ব্লাইন্ডনেস হচ্ছে, তার মেইন কজ হচ্ছে কিন্তু আমার অ্যাডেনোভাইরাল কেরাটাইটিস। এটা স্টেরয়েড ডিপেন্ডেন্ট, আর এটা হলো কি যে প্রম্পট ট্রিটমেন্ট ফর রেস্টোর অফ দ্য ভিশন। যদি দেখা যায় যে তার খুব বেশি মাত্রা খারাপ হয়ে যাচ্ছে, 7 দিনের বেশি যদি কনজাংটিভাইটিস পারসিস্ট করে এবং তার যদি ফটোফিভার ডেভেলপ করে, তাহলে ধরে নিতে হবে হি ইজ গোইং টু বি পেশেন্ট অফ নিউমুলার কেরাটাইটিস। এবং এটা যদি খুব অল্প দিনের মধ্যে ভালো না হয়, তাহলে এটা ক্রনিক হয়ে যায়, ক্রনিক হলে পরে এটা বারবার হতে থাকে। আর তার জন্য আমাদের অনেক সময় স্টেরয়েড দিতে হয়। স্টেরয়েড দেওয়ার সময় আমাদেরকে খুবই খেয়াল রাখতে হবে যে আমরা লম্বা সময় ধরে আস্তে 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 স্টেপারিং করবো, কমপক্ষে 3 থেকে 6 মাস। আমার মনে হয় যে এইটুকুই আজকে আমরা বলি। তো আমি খুবই দুঃখিত যে আমার 2টা ডিভাইস থেকেও আমি পারলাম না তোমাদেরকে স্ক্রিন শেয়ার করতে। তারপরে আমার তো বিকল্প ব্যবস্থা নিতে হবে। তো আমার মনে হয় আমরা এখানে থামি, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা সেটা উত্তর দিব। কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা এখানে থামি নাকি? স্যার আমরা একদিন কর্নিয়াল টপোগ্রাফি সম্পর্কে পড়তে চাই স্যার। ঠিক আছে, তাহলে এরপরে কর্নিয়া টপোগ্রাফি নিয়ে পড়বো। ঠিক আছে, এরপরে ক্লাসে কর্নিয়া টপোগ্রাফি নিয়ে আলোচনা করবো। আচ্ছা, আর কোনো এইটার উপর কোনো প্রশ্ন নাই? তাহলে ঠিক আছে, তাহলে আমরা থামি আজকে এখানে। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। ভালো থাকবা। Thank you very much, sir. ওয়েলকাম। কি ভেরি মাচ বললা, কিন্তু আমি তো তোমার দেখাইতে পারলাম না কিছু। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো তোমরা সবাই। না স্যার, যেটুকু পড়িয়েছেন স্যার সেটাই অনেক স্যার। সবাইকে Thank ঈদ you, sir. মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক স্যার। ঈদ মোবারক। সবাই ভালো থাকবে।